ইন্টিমেশন হয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে তো কিছু মতবিরোধের বিষয় চলছে। বাংলায় একলা চলোর ডাক দিয়ে ইন্ডিয়া জোট ভেঙেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন কংগ্রেসের সঙ্গে কোনো সমঝোতা করবে না তৃণমূল। এরপর থেকে জোটভঙ্গের দায় কখনো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কখনো আবার সিপিএম এর ঘাড়ে চাপাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বিজেপির সঙ্গে এক সারিতে বসিয়ে কংগ্রেস ও সিপিএমকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে এবার এক ধাপ এগিয়ে দিল্লিতে সংসদের বাজেট অধিবেশনের আগের রণকৌশল স্থির করতে মোদী বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদদের বৈঠকে উপস্থিত থাকলো না তৃণমূল। কোনো রাগঢাক রেখে নয়, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সরাসরি বললেন মতবিরোধের জন্যই বৈঠকে যায়নি তৃণমূল। ইন্টিমেশন হয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে তো কিছু মতবিরোধের বিষয় চলছে। এই সিপিএমকে নেওয়া না নেওয়া, সিপিএম এর ভূমিকা রাজ্যতে, কংগ্রেসের ভূমিকা, সেই বিষয়গুলো আগে নির্ধারিত হোক, তারপরে পরবর্তী পদক্ষেপ ভাবা যাবে। কিন্তু আজকে আমরা এই মিটিংয়ে যাইনি। এর আগে তো শুধু আপনারা সব মিটিংয়ে যেতেন, একটা ক্লোজ কোঅর্ডিনেশন লোকসভার মধ্যেও দেখা যেত, সেটার একটা কি গ্যাপ তৈরি হয়ে গেছে? কিছুটা না হলে এই জিনিস আসবে কেন? এবং হওয়ার দর তো পুরোপুরি কংগ্রেস দলকে গ্রহণ করতে হবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো শুক্রবার কংগ্রেসকে আক্রমণের ধার আরো বাড়ালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কংগ্রেসকে বলেছিলাম 300 আসন একা লড়ো, আমরা সবাই মদত করব। আর 243টা আসন সব রিজিওনাল পার্টিকে দিয়ে দাও, যারা যেখানে স্ট্রং তারা লড়ুক, সেখানে তুমি মাতব্বরি করবে না। হলো হলো না? কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার। আমি মনে কটা যায় 42টা, আচ্ছা 42টাই নিয়ে নাও, রিজেক্টেড। তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই, কথাও হয়নি। ওনারা মিটিংয়ে আসতে পারবেন না, ওদের বিজেপির ভয় আছে। ওরা দুর্নীতিগ্রস্ত, তাই ইডি সিবিআইকে ওরা ভয় পাচ্ছে, ওদের যা অসুবিধা আছে। ওরা যাবে না, আমরা আগে থেকেই জানতাম। এখন বাহানা খুঁজে বেড়াচ্ছে। এসব বাহানা করে কাউকে বোকা বানাবেন না, এসব বাহানা। আর ওরা গেল আর না গেল তাতে কিছু এসে যাবে না। ব্যাঙ্গালোরে যখন এই ব্লক তৈরি হলো, তখনই আমি বলেছিলাম যে ট্রেনে হাওড়া স্টেশনে অনেকেই ওঠে, কিন্তু কে কোন স্টেশনে নামবে তুমি সহযাত্রী হিসেবে জানতে পারো না। সবাই দিল্লিতে পৌঁছয় না, যদি দিল্লির ট্রেন থাকে, মুম্বাইয়ের ট্রেন থাকলে সবাই মুম্বাই পৌঁছয় না। এখন উনি যদি নেমে যেতে চাইছেন, তার জন্য বাহানা করছেন। নানান কারণকে নামতে পারে, আগে থেকেই ঠিক করা থাকতে পারে। মানে এরা জোটে থাকবে না, এদের মনের মতো হচ্ছে না, এদের যা শর্ত ছিল সেই শর্ত পাচ্ছে না। কে 2টো সিট নেবে, কে 4টে সিট নেবে। অ্যাকচুয়ালি এখানে পুরো রাজনৈতিক সমীকরণ চলছে, কেউ মানুষের ভালো মানে বিকাশের সমীকরণ না, রাজনৈতিকভাবে কে জিতবে, কে সংখ্যা বেশি করবে তার সমীকরণ চলছে। সেই জন্যই এরা মানে একদম দ্বিধাবিভক্ত বলুন, ছন্নছাড়া হয়ে গেছে। শুধু কংগ্রেসকে আক্রমণই নয়, তাৎপর্যপূর্ণভাবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা যখন বাংলার বিভিন্ন জেলা ঘুরে শুক্রবারই ঝাড়খণ্ডে প্রবেশ করল, সেদিনই নাম করে নাম না করে রাহুলকে তীব্র আক্রমণ শানালো তৃণমূল শীর্ষ নেতৃত্ব। কখনো নাম না করে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো সরাসরি তার ভারত জোড়ো ন্যায়যাত্রাকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। 3টে জেলা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার সিপিএমকে আক্রমণ করলেন। এইটাই কি সিপিএম আর কংগ্রেসকে আরও কাছে এনে দিল? কেন বলছি, তোমরা চট করে কোনো শরিক দলের কর্মসূচিতে যেভাবে কংগ্রেসের ঘোষিত কর্মসূচিতে কার্যত ঝাঁপিয়ে পড়েছ, সহযোগিতার হাত বাড়িয়ে জীবেশ সরকার, শতরূপ ঘোষ দুজনেই রাজ্য কমিটির সদস্য, পলিট ব্যুরো সদস্য রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, সেন্ট্রাল কমিটি মেম্বার সুজন চক্রবর্তী, সবাই রাহুল গান্ধীর পাশে। এবং আবার বলছি, লাল ঝান্ডা তেরঙ্গা কার্যত মিশে গেল। তোমাদের তো ইচ্ছা পূরণ, এইটাই তো চেয়েছিলে যে দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে কংগ্রেসের সঙ্গে, যেটা নিয়ে এত বিভ্রান্তি ছিল এই রাজ্যে। সিপিএমের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার নয়। আমি বলছি সুমনদা ঝুলি থেকে বেড়ালটা ক্রমশ বেরিয়ে পড়ছে। দুরাত্মার ছলের অভাব হয় না। কখনো বলেছিল কংগ্রেসের দাদাগিরি মানব না, তারপর বললো এখন নাকি সিপিএমের ঘাড়ে বন্দুক ছেড়ে বলছে
যে আমি আর এই ইন্ডিয়া জোটে নেই। আর যখন ওই পাটনা মুম্বাইয়ের বিতর্ক হচ্ছে, যখন আমাদের কর্মীদের অনেকে প্রশ্ন করছে যে তৃণমূলের সঙ্গে, তৃণমূল তোমাদের এত কর্মীদের খুন করেছে, তুমি কেন তৃণমূলের পাশে তোমরা বসছো, সীতারাম ইয়েচুরির সঙ্গে তৃণমূলকে কেন দেখা যাচ্ছে, তখন আমরা বলেছিলাম যে অপেক্ষা করো, সবুর করো, দিল্লি অনেক দূর, এই যাত্রায় অনেকে থাকবে না, শেষ পর্যন্ত নেমে পড়বে। কারণ বিজেপির বিরুদ্ধে গোটা দেশের লড়াইটা আমাদের সাম্প্রদায়িক মতাদর্শের বিরুদ্ধে লড়াই। হ্যাঁ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোট আনকোট যে বাংলায় কারোর সঙ্গে জোটে আমার আপত্তি নেই, তবে আগে ওদের মানে প্রদেশ কংগ্রেস আর তোমাদের সিপিএম এর অবস্থান স্পষ্ট করতে হবে। সামওয়ান হ্যাজ টু বেল দ্য ক্যাট। এটা হচ্ছে 4th মিটিং ইন্ডিয়া জোটে, তার আগে মমতা বলেছে আমরা প্রথম থেকেই তো আমাদের অবস্থান স্পষ্ট করেছি, কিন্তু তৃণমূল নেত্রী যখন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন তখনও তার অবস্থান স্পষ্ট নয়। তারপর যখন আবার বিভিন্ন সময় এই জোটগুলো বোঝাপড়া হয়েছে, ইন্ডিয়া ব্লকের মিটিং, তখনও ওনার অবস্থান স্পষ্ট না। আর এখন তো আরও স্পষ্ট হয়ে গেছে যে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য যা যা করার দরকার তাই করেছেন। কংগ্রেস একটা গোটা দেশে সর্বভারতীয় দল, সে একটা ন্যায় যাত্রার ডাক দিয়েছে। আমরা বামপন্থীরা ইনসাফ যাত্রা করেছিলাম, ন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের যেখানে থাকা দরকার সেখানে দাঁড়াবো। সেই জন্য কংগ্রেসের যাত্রাকে আমরা সম্মতি জানিয়েছি। আর আপনি দেখুন তো যে গোটা দেশ জুড়ে এই ভারত জোড়ো যাত্রা, সেখানে দাঁড়িয়ে কোথাও অন্য দেশের অন্য রাজ্যে কোথাও হলো না। শুরু হলো মণিপুর, গন্ডগোল করা বিজেপি ওখানে, তারপর আসাম গন্ডগোল করা বিজেপি ওখানে, আর তারপর পশ্চিমবাংলা। এখানে সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী বিজেপির তৃণমূল, যাতে রাহুল গান্ধী এবং কংগ্রেসকে যার যাত্রা তার দলের জাতীয় নেতারা দুবেলা প্রশংসা বানে আমি যাবো তৃণমূলকে ভরিয়ে দিচ্ছে, বলছে অন্যায় করে তৃণমূলের মন্ত্রীদের জেলে পোড়া হয়েছে। আজকে জয়রাম রমেশ প্রদেশ কংগ্রেসের সভাপতি, এটাই তো কংগ্রেসের থেকে এক্সপেক্টেড, যে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলগুলোকে এক করার জন্য একটা উদার মনোভাব, কিন্তু তৃণমূলের মতন দল সেই জায়গায় যাওয়ার মতো নেই। আর এই যে বিজেপি যেভাবে রাহুল গান্ধীকে বিড়ম্বনায় ফেলতে চাইছে, সেটা আসামে এবং মণিপুরে, আর পশ্চিমবাংলায় তৃণমূল দিয়ে, সেখানে দাঁড়িয়ে আমাদের ওর পক্ষে দাঁড়ানো দরকার। আর লাস্ট কথা আমি শেষ করে নিই, যে আগে বলেছিল রাহুল গান্ধীকে বসন্তের কোকিল, কোকিল হলো কাকের বাসায় ডিম পাড়ে। এখন দেখছি যে কোকিলের আগে কাক কেন রাহুল গান্ধীর জায়গাগুলোয় পৌঁছে যাচ্ছে। এই মামলা ঠাকুমা ইন্দিরা গান্ধী দায়নি, তাকে আমরা চাইনি, সেই যে তারপরে পরিবর্তন, ও বলছে ও খুব স্পষ্ট, ওদের অবস্থান খুব স্পষ্ট। আমি জানতে চাই আজকে আপনার স্টুডিওতে বসে সায়নদীপ জানাক, কেরলের যে 19টা সিট, তাতে কি কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে প্রার্থী দেবে না সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেবে? আমি বলেছি, শুনে নাও। ও হঠাৎ করে এই কালিয়া অমিতাভ বচ্চনের সিনেমার কথা বললো, আর মোহাম্মদ সেলিম দেখালেন যে মমতা ব্যানার্জি চাইছে সিপিএম এর ঘাড়ে রেখে বন্দুক চালাতে। আমার তো দিওয়ার সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, মেরা বাপ চোর হ্যায়, সারা পশ্চিমবঙ্গে লেখা হয়েছিল গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। সে এখন কংগ্রেসকে সার্টিফিকেট দিচ্ছে। না এক সেকেন্ড শান্তদীপ, আমি বলছি অরূপকে একটাই কথা বলবো যে রাজনৈতিক দল তো স্লোগান পাল্টায়। আমি বলছি যে গত কয়েক বছরে তুমি তো আরো পিছিয়ে গেছো, কয়েক দশকে, আমি অত দূর যেতে হবে না। বসন্তের কোকিল, নরেন্দ্র মোদীর টিআরপি, সে হঠাৎ হয়ে গেল রাহুল গান্ধী আমাদের ফেভারিট। সেটা তো ইন্ডিয়া জোট, তার মানে কি রাজ্যভিত্তিক কম্পালশন আছে, রাজ্যভিত্তিক কম্পালশন আছে, কিন্তু যারা রাজ্য কমিটি বা স্টেট কমিটি, ন্যাশনাল কমিটির কেন্দ্রীয় কমিটির নেতা, তো উনি নিশ্চয়ই কেরালায় যাবেন। কেরালায় গিয়ে উনি কি বলবেন? আমি বলছি রাহুল গান্ধী বললে সবুর করো, যখন সীতারাম ইয়েচুরির সাথে ছবি বেরোয় তখন হচ্ছে সবুর করো, আর যখন আমরা বলি আরেকটু সবুর করো, এতগুলো জেলে গেছে, পিসি ভাইপো যাবে, তখন সবুর করতে অনুমতি দিচ্ছি না, কারণ পাশে বসে আছে, এক হাত দূরত্ব নয়। কংগ্রেসের উপর এরকম খেলা যায় না। রাহুল গান্ধী মেরে পেছন ফাটিয়ে দিয়েছে, মানে গাড়ির পেছন ভেঙে দিয়েছে, তাও রাহুল গান্ধী একটা কথা বলিনি। যে তৃণমূলে সেই তৃণমূলকে সেই কংগ্রেস সম্পর্কে সতর্ক, সেই জন্য ভাষা আমি তো সতর্ক হয়েছি, আমি গাড়ির ভাষায় কথা বলছি, আমি বলছি না, সেটা হলো যে সজল এবং আমি এই কনফিউশনে বেচারার কি অবস্থা এখনো বলার সুযোগ পাইনি। প্রশ্ন বললে আমাকে আর উত্তর দিচ্ছেন আপনি। আমি তো জানতাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বিজেপি থেকে বিজেপির এমপি। হ্যাঁ, তা উনি তো সেই রাম মন্দির উদ্বোধনের সময় 11 দিন মিথ্যে কথা বলেননি, 11 দিনের একটা পালন করেছেন। আমি বলছি যে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে যারা ইন্ডিয়া জোটের বৈঠকের পর ন্যায় যাত্রা অন্যায় যাত্রা হয়ে গিয়েছে।
দিল্লিতে সংসদের বাজেট অধিবেশনের আগে রণকৌশল স্থির করতে মোদী বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে হঠাৎই তৃণমূলের অনুপস্থিতির কারণ ঘিরে এখন রাজনৈতিক মহলে জোর জল্পনা। হঠাৎ কেন জাতীয় স্তরেও কংগ্রেসের থেকে দূরে চলে গেল তৃণমূল? নেপথ্যে কি কারণ? সার্বিকভাবেই কি লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট থেকে সরে আসতে চাইছে তৃণমূল? এই সব প্রশ্নের মধ্যেই দিল্লিতে দাঁড়িয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রাকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। বললেন, রাহুল গান্ধীর ন্যায়যাত্রা অন্যায় যাত্রা হয়ে গেছে। প্রথম থেকে আমরা বলছি যে রাহুল গান্ধী যে ন্যায়যাত্রাটা করছিল পশ্চিমবাংলায় প্রবেশের সময় তার উচিত ছিল মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে পশ্চিমবাংলায় যাওয়া। এটা খুব সাধারণ ব্যাপার। যেটা করেননি সেটা ন্যায়যাত্রা অন্যায় যাত্রা হয়ে গিয়েছে। কে কি বললো তাতে কিছু এসে যায় না, ন্যায় যাত্রা হচ্ছে, আর যারা এসব কথা বলছেন তারা অন্যায় করছেন। বিজেপি যেটাকে অন্যায় যাত্রা বলছে, তৃণমূলও সেটাকেই অন্যায় যাত্রা বলছে। মিলে মিলে সুর মেরা তুমহারা, বিজেপির সুরে তৃণমূল কথা বলছে। গত কয়েকদিন ধরেই কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন। রাস্তার দুধারে উপচে পড়েছে ভিড়। কখনো জনতার সঙ্গে কথা বলেছেন রাহুল, কখনো হাত নাড়িয়েছেন, কখনো হাত মিলিয়েছেন, কখনো বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলছেন, কখনো দূর থেকে ছুটে আসা কংগ্রেস সমর্থকের সঙ্গে কথা বলতে গাড়ি থামিয়েছেন। এই ভিড় ভোটে পরিবর্তন হবে কিনা তার উত্তর ভবিষ্যতে মিললেও বাংলার বুকে বারবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা তৃণমূল পরিচালিত সরকারের প্রশাসনের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রাহুল যখন যে জেলায় কার্যত সেই সময় সেই জেলায় পদযাত্রা থেকে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সিপিএমকে লাগাতার আক্রমণের পাশাপাশি খোদ তৃণমূল নেত্রী নাম না করে বারবার বসন্তের কোকিল, কখনো বিড়ি বাঁধার প্রসঙ্গ তুলে রাহুল গান্ধীকে নিশানা করেছেন কিনা সেই প্রশ্ন উঠছে। আপনি কাকে বাঁচবেন যে 365 দিন আপনার সাথে থাকে? না কাকে বাঁচবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে? আপনি তাকে চান না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান? কাকে চান? আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে। আমি কিন্তু রাজনীতি করার জন্য কম আসি, ভোটের সময় আসি, কিন্তু অনেক দল আছে ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে, দেবার বেলায় নেই, আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে। আর এখন ইলেকশন এসছে, তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব। এখন আবার নতুন দেখছি, নতুন করে ফটোশ্যুট, যারা কোনোদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেইনি, শিশু বলতে কি বোঝেই না। আর আপনি তো মোমো বানাতে যান না, দার্জিলিং গিয়ে মোমো বানাতে চলে যান, পরোটা বেলতে চলে যান, হাঁড়ি কড়া ধরে রান্না করতে চলে যান, সেটা ফটোশ্যুট হয় না? না, আপনি যখন মেদিনীপুরে নেমে বা কোনো হোটেলে নেমে কি রান্না করছে দেখে কড়াই নাড়তে আরম্ভ করেন, মোমো বানাতে আরম্ভ করেন, পরোটা বেলতে আরম্ভ করেন, তখন সেটা ফটোশ্যুট হয়। যখন বুঝেছেন যে একটা কিছু হতে যাচ্ছে, বিজেপি বিপদের মধ্যে পড়ছে, তখন ওরা এসে হাজির হয়েছেন যাতে বিজেপির বিরোধী শক্তিকে একটু ঘেঁটে দেওয়া যায়। যেভাবে বিজেপি ন্যায়যাত্রাকে বিরোধিতা করছে, রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রাকে, তৃণমূল একইভাবে বিরোধিতা করছে। আরএসএস এর সংগঠন হিসেবে বিজেপি, আরএসএস এর সাইডের সংগঠন হিসেবে তৃণমূল। আজকে তো রাহুল গান্ধীকে বিড়িখোর বলেছে। এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো, এই মমতা ব্যানার্জিকে কেউ চিনতো না। এই রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা লোক তাকে চিনিয়েছে। এ তো বেইমানি রন্ধ্রে রন্ধ্রে। যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা, কদর্য ভাষায় আক্রমণ করা, মুখে বেলাগাম আক্রমণ করা, এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে। মুর্শিদাবাদ সফরে বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলেন রাহুল গান্ধী।
তাদের কাছ থেকে বিড়ি বাঁধাও শিখেছিলেন। যেমন বিভিন্ন রাজ্যে সফরের সময় কখনো রাহুল রেল স্টেশনে কুলিদের সঙ্গে কথা বলেছেন, মোটর মেকানিকদের থেকে তাদের কাজ শিখেছেন, আসবাবপত্র নির্মাণকারীদের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন, বাড়ি বাড়ি খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়াকারী সংস্থার কর্মীদের অভাব অসুবিধের কথা শুনেছেন, লরি চালকদের সঙ্গে লরিতে চেপে দূরপথে যাত্রা করেছেন। তেমনি মুর্শিদাবাদে এসে বিড়ি শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন রাহুল গান্ধী। আর বিড়ি বাঁধার প্রসঙ্গ তুলে কি এবার সেই রাহুল গান্ধীকেই সরাসরি আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিড়ি বাঁধতে জানেই না কোনোদিনও, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়, খেতেই পারে। আমাদের গ্রামীণ লোকেরা অনেকে বিড়ি খায়। এই নিম্ন মানের কথার কোনো মানে আছে? অন্য কিছু খায়, অন্য কি খায়? আপনি দেখেছেন না শুনেছেন? আপনি বলুন, পাবলিকলি বলুন কি খায়। বিড়ি বাঁধতে জানে না, বিড়ি বাঁধতে তো জানে না, যে স্বীকার করেছে উনি বলেছেন যে যেভাবে বিড়ি বাঁধছে উনি দেখতে গেছেন ওদের কষ্ট। দেখুন, ভারত জোড়ো ন্যায় যাত্রা সেটা মানুষের মধ্যে সাড়া ফেলছে এবং সবাই বুঝতে পারছেন যে রেসপন্সটা খুব ভালো। কিন্তু রাজ্যের সরকারের কোনোভাবেই এই যাত্রাপথকে ঠিকভাবে চলুক তা করতে চায়নি, বারে বারে বাধা দিয়েছে, খারাপভাবে বাধা দিয়েছে, যেটা বাধা দেওয়া যায় না। আরে বাসের উপরে থাকলেও রাহুল গান্ধী হাত নাড়তে পারবে না, হাতটা বেঁধে রাখতে হবে, সব অসভ্যতা চলছে। তৃণমূল প্রমাণ করে দিয়েছে তারা বিজেপির বিরুদ্ধে নয়। এরই মধ্যে শুক্রবার মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার অনুমতি না দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বড় অদ্ভুত লাগছে যে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে ঘরের ভেতরে, তখন আমরা ফাঁকা রাস্তা দিয়ে গেলে অসুবিধাটা কোথায় বুঝতে পারছি না। শুক্রবার মুর্শিদাবাদের নবগ্রাম থেকে রোড শো করে বীরভূমে আসার কথা ছিল রাহুল গান্ধীর, কিন্তু মাধ্যমিক পরীক্ষা থাকায় রোড শোর অনুমতি দেয়নি পুলিশ। 2 ঘন্টা 20 মিনিট ক্যাম্পে থেকে 10টার পর বীরভূমের উদ্দেশ্যে বেরোন কংগ্রেস সাংসদ। এরপর মধ্যাহ্নভোজ সারেন বীরভূমের রামপুরহাটে। বৃহস্পতিবার বীরভূমের পুলিশ সুপার জানিয়েছিলেন, মাধ্যমিক পরীক্ষা থাকায় কংগ্রেস অনুমতি চাইলেও তা দেওয়া সম্ভব নয়, তবে প্রশাসনের অনুমতি ছাড়াই এদিন নলহাটিতে রোড শো করেন রাহুল। পরীক্ষার্থীদের ঢোকার সময় 8টা 30, পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণের সময় 9টা 45, আর পরীক্ষার সময় সকাল 10টা থেকে 1টা। তাহলে যখন ছাত্ররা ঢুকে গেল, তখন যদি শান্তিপূর্ণভাবে আমরা রাহুল গান্ধীকে নিয়ে চলে যাই, কোনো অসুবিধা থাকতে পারে কি? কারণ আপনারা দেখেছেন কদিন ধরে যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় কোথাও আমরা মাইক ব্যবহার করিনি। ইভেন কালকে রাহুল গান্ধী সন্ধ্যেবেলায় যদি পরীক্ষার্থীদের অসুবিধা হয় তার জন্য তিনি কোনো বক্তব্যও রাখলেন না। यहाँ माध्यमिक परीक्षाएं चल रही है मुर्शिदाबाद और बीरभूम के अधिकारियों ने कहा कि इसके यात्रा के वजह से कुछ संकट नहीं पहुंचना चाहिए जनता को, उसको ध्यान में रखते हुए हमने यह तय किया, राहुल जी ने यह तय किया कि हम 10:30 बजे निकलेंगे और जो जनता आएगी वो आए, पर हम किसी वजह, किसी कारण, किसी तरह से बच्चों को, छात्रों को संकट नहीं पहुंचाना चाहते हैं। শুধুমাত্র শুক্রবারই নয়, 2 দিন আগে মালদার হরিশ্চন্দ্রপুরের লাভা ব্রিজের কাছে ছিল কংগ্রেসের পতাকা হস্তান্তর কর্মসূচি। সেই মতো মঞ্চও বাঁধা হয়, ছাড়পত্র দেয় রাজ্য সরকারের অধীনস্থ পূর্ত দফতর। কিন্তু মঞ্চে ওঠার আগেই রাহুল গান্ধীর ভিভিআইপি নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা জানান, মঞ্চ মজবুত নয়। শেষ অবধি বাসের ছাদে দাঁড়িয়েই বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিং অধীর চৌধুরীর হাতে পতাকা তুলে দেন। গত রবিবার পুলিশের পরীক্ষা থাকায় জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ে বেলা 12টা থেকে 1:30 অবধি রাহুলের মিছিলে ঢোকার অনুমতি দেয়নি প্রশাসন। শিলিগুড়িতে এয়ারভিউ মোড়ে রাহুলের জনসভার অনুমতি দেয়নি পুলিশ। বুধবার মালদার হরিশ্চন্দ্রপুরে মধ্যাহ্নভোজের জন্য সেচ দপ্তরের গেস্ট হাউসও দেওয়া হয়নি রাহুল গান্ধীকে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে রাহুলের রাত্রিবাসের জন্য স্টেডিয়াম চেয়েও পায়নি কংগ্রেস। বাংলায় ঢোকার আগে বিজেপি শাসিত অসম ও মণিপুরে বাধার মুখে পড়েছিলেন রাহুল গান্ধী। শুক্রবার সীমান্তে পতাকা হস্তান্তর কর্মসূচির পর ঝাড়খণ্ডে ঢোকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শুক্রবারই তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন চম্পই সোরেন। রাহুল গান্ধীর ন্যায় যাত্রার পতাকা হস্তান্তর কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি।
আমি কংগ্রেসের প্রতিনিধি সৌম্য আইচের কাছে যাবো। সৌম্য, খেলাটা কি? আমি তো ভাবছিলাম কৌস্তব এক্ষুনি না বলে যে সব পাখি মাছ খায় আর দোষ হয় মাছরাঙার। কেন বলছি? তৃণমূলের গুন্ডারাজ, তৃণমূলের তোলাবাজি, তৃণমূলের দুর্নীতি, সমস্ত স্লোগান তোমরা আর বামেরা একসঙ্গে এক সুরে তুলেছ। সারদা থেকে যদি দেখি, সারদা থেকে সিবিআই, ইডি ইত্যাদি তদন্তের দাবি, যার একটা বড় অংশ মাননীয় বিচারপতিরা মেনে নিয়েছেন, একসঙ্গে তোমরা মামলাও করেছো। কংগ্রেস আর এক ধাপ এগিয়ে গেছে, যেটা রাজস্বীরা মানে বিজেপি এখনো বলেনি, যে এই রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারির জন্য দাবি তুলেছেন কে? অধীর রঞ্জন চৌধুরী, সন্দেশখালী কাণ্ডের পর। এই এত কিছুর পর কংগ্রেস নয়, জোট ভাঙলো সিপিএম। আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এইটা বলার পর এবার কংগ্রেস কি এবার সিপিএমের হাত ছেড়ে তৃণমূলের হাত ধরার কথা ভাববে? আমি বলছি খেলাটা কি? কেন একই রকম মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসেবে সমান দোষে দুষ্ট হয়েও তোমরা ছাড় পেয়ে গেলে, বলির পাঠা হলো সিপিএম। এক যাত্রার পৃথক ফল কেন? প্রথমে বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী কথার প্রতিক্রিয়া দিতে গিয়ে সত্যি আমরা খুব বিপদে এই কারণে যে উনি বলছেন যে আমার সাথে কেউ আলোচনা করেনি, আমাকে অসম্মান করা হয়েছে। তারপরে বলছেন যে আমার কাছে 12-14টা সিট চেয়েছে, তো আলোচনাই হলো না, তো 12-14টা কেস সিট চাইলো, ভূতে চাইলো কিনা আমি জানি না। তারপরে বলছেন যে আমি 2টো সিট দেবো বলেছি, তাহলে আলোচনা হলো না, 2টো সিট কেন, আমি একা লড়বো। তারপরে বলছেন মানে বিভিন্ন যখন যেরকম তখন সেরকম বলছেন আর কি। স্যার ভয় পেয়েছেন, বুঝলেন না? বলেছেন দেবো না, না জিতিয়ে দিতাম, যদি 2টো তোমরা চাইতে উনি জিতিয়ে জিতিয়ে দিতেন। এখন জিতিয়ে দিতেন। তারপরে পচা ডোবা, তারপরে বসন্তের কোকিল, তারপরে কাটা হাত, এইসব ইত্যাদি ইত্যাদি কত সব বলেছেন। আমি বলছি বৈষ্ণবদা একটু আগে দারুণ কথা বলেছি, মোদির টিআরপিটা মিস করলে। আমি নরেন্দ্র মোদির টিআরপি বলেছি, অনেক কিছু আছে, নরেন্দ্র মোদির টিআরপি, তারপরে রাহুল গান্ধী এসব ইত্যাদি ইত্যাদি বলেছে। আমরা বলছি যে অনেক কথা বললো সিপিএম সম্বন্ধে। আমরা তো সিপিএমের সাথে পরকীয়া প্রেমে বিশ্বাস করিনি। আমরা তো 2016 সালের পর থেকে খাটের তলায় জোট করিনি, আমরা তো ওপেন বলেছি আমরা জোট করেছি। ব্যাস, ওখানেই থামো। 1 মিনিট বলে দিই। এবার আপনি বলুন তো, 21শে জুলাই এত নিয়ে কথা বলেছে। 21শে জুলাই হ্যাঁ পশ্চিমবঙ্গে তৃণমূল সিপিএমের বিরুদ্ধে লড়াই হয়েছে, তো আন্দোলন হয়েছে। তো 21শে জুলাই কমিশনটাকে আজকে 11 বছর 12 বছর ধরে কেন চাপা রইল? সুশান্ত চ্যাটার্জির কমিশনটা বৈষ্ণবদা জবাব দিয়ে যাক। এত কথা বলে সিপিএম, এত অত্যাচার করেছে, বলুক মরিচ ঝাপির কমিশনটা কেন বন্ধ? আমাকে বলুক বিজন সেতুর আজকে যারা খুন হয়ে গেল যে সাধুদের, তাদের কমিশনটা কেন ধামাচাপা পড়ে আছে? কেন মনীশ গুপ্তরা মন্ত্রী শান্তি হয়েছিল? সিপিএম এত আপনি প্রশ্নগুলো করছিলেন তখন চিৎকার করে গোল গোল কথা বলছিল। তুমি যোগ করবে না সাইবাড়ি, আনন্দবাড়ি? আমি একদম বলছি কেন সাইবাড়ি হয়নি, আমি বলছি তো বলুন যে যাদেরকে আপনারা এত খারাপ কথা বলেছেন, সেই মনীশ গুপ্তদেরকে শুরু করে সিপিএমের বড় বড়, আজকে রেজ্জাক মোল্লা হচ্ছে সাধু। রেজ্জাক মোল্লা ক্যানিং পূর্বে অত্যাচার করেনি কংগ্রেস কর্মীদের? খুন হয়নি কংগ্রেস কর্মীরা ক্যানিং পূর্বে? আমরা কি দুদিনের যে কালকে ডাউনলোড করে কংগ্রেস করতে এসছি? আমরা জানি না পশ্চিমবাংলায় এই আবু ওয়াইস মণ্ডলরা কারা? তাহলে তখন সিপিএম আপনার দলে গেলে সব ভালো হয়ে যাবে। আপনি যখন যেরকম তখন সেরকম, আপনি জলবৎ তরলং। আজকে পশ্চিমবঙ্গে জাস্ট ক্লোজ করে দিই, আপনি হঠাৎ বলছেন যে আজকে বলুন পশ্চিমবাংলার ন্যায়যাত্রার বিরুদ্ধে আপনার যদি কিছু বলার থাকে রাজনৈতিকভাবে বলুন। রাহুল গান্ধী আমাদের রাজ্যের অতিথি, আপনি পারমিশন দিচ্ছেন না, থাকতে দিচ্ছেন না। আমি আসবো, আলাদা করে আসবো, কিন্তু তার আগে বৈষ্ণবদার উত্তর। আমি বলছি যে সৌম্য বড় নেতা না জয়প্রকাশ মজুমদার, জয়রাম রমেশ বড় নেতা? তিনি তো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা অনুপ্রাণিত হই। আজকে আপনার ক্যাপশন দিচ্ছি, কে বলেছে? রোজ বলছেন জয়রাম রমেশ, অনেকে বলছেন এমন নরমপন্থী নেতা যে কোনদিন প্লেট থেকে না কেকে তুলতে হয়। না উনি আগে কেন, সুপ্রিয়া দেবীও তো বলেছেন যে ওটার যেটা হয়েছে ওটা কোনো পলিটিক্যাল ঘটনা নয়, এটা ভিড়ের চাপে দড়ি লেগে হয়েছে। তাহলে এইটা নিয়ে আমি বলে দেব, এই যে সিপিএম এর সঙ্গে যে মিলেমিশে নিজেদের চরিত্রটা বন্ধক দিয়ে দিয়েছেন, নিজের পতাকা বন্ধক দিয়েছেন, বাংলা কংগ্রেসটাকে তো শূন্যে নামিয়ে দিয়েছেন। আর কি আছে? আমি এইটুকু বলতে পারি, আমরা এইটুকু বলতে পারি, উনি বলেন মমতা ব্যানার্জি ছিল বলে আমরা সিপিএম কে হারাতে পেরেছি। আজকে ভারতবর্ষে যদি বিজেপিকে হারাতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে লাগবে, মমতা ব্যানার্জিকে ফেস করতে হবে। এটাই আজকে তাদের কথা, এটা বুঝতে হবে। এটা যারা বুঝছেন না তারা ভুল করছেন। সংসদে ইন্ডিয়া জোটের বৈঠকে গড়হাজির রইল তৃণমূল। বীরভূমে অনুমতি দেয়া হলো না রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায়। দিল্লিতে দাঁড়িয়ে কংগ্রেস সংসদের এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করল তৃণমূল। শুক্রবার সকাল থেকেই 3টে ছবিতেই কার্যত পরিষ্কার হয়ে গিয়েছিল যে বিজেপি বিরোধী জোটে নেই তৃণমূল। বিকেলে সেই দেওয়াল লিখন আরো স্পষ্ট করে রেড রোডের মঞ্চ থেকে সিপিএম কংগ্রেসকে ফের তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কংগ্রেসকে বলেছিলাম 300 আসন একা লড়ো, আমরা সবাই মদত করব।
আর 243টা আসন সব রিজিওনাল পার্টিকে দিয়ে দাও, যারা যেখানে স্ট্রং তারা লড়ুক, সেখানে তুমি মাতব্বরি করবে না। হলো হলো না? রাহুল গান্ধী, তার পরিবার, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী তাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে, তাই তিনি একথা বলবেন আজকে, এটা তো স্বাভাবিক। উনি বিদ্যাসাগরকে তার অসম্মান করতে পারেন না, অপমান করতে পারেন না। বিদ্যাসাগর বলেছিলেন, ওর তো আমি কোনো উপকার করিনি, ও আমাকে গালি দিচ্ছে কেন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ধর্নায় বসলেও সেখান থেকে বারবার তিনি নিশানা করলেন ইন্ডিয়া জোটের শরিক সিপিএম কংগ্রেসকে। বারবার বাংলাকে যে বঞ্চনা, সিপিএম আমলেও আমরা দেখেছি। রোজ মিছিল আর মিটিং করতো বাংলাকে বঞ্চনা, কিন্তু সব টাকা নিয়ে আসতো, কারণ আমি নিজে তার সাক্ষী। আমাকে লুকিয়ে একদিন যশবন্ত সিং বলে ফেলেছিলেন, ওভারড্রাফট চলছে, আমি তো তোমার গভর্নমেন্টের অর্থমন্ত্রী এসেছিল বামফ্রন্টের, আমি টাকাটা দিলাম। সেই জন্য সিপিএম কখনো বিজেপির বিরোধিতা করতো না, করতে পারতো না। আর আজও সেই সিপিএম বিজেপিকে জেতাতে চায়, বিজেপিকে জেতাতে চায়। সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছে বিজেপির। উনি বিজেপির সংস্পর্শ ত্যাগ করে এসব কথা বলুন, তার কারণ উনার মুখে কথা মানায় না। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে সাহায্য করব, বিলে বিজেপিকে সাহায্য করব, আর এই সব বড় বড় কথা বলবো, এসব কথার কোনো দাম নাই। ব্যাঙ্গালোরে যখন এই ব্লক তৈরি হলো, তখনই আমি বলেছিলাম যে ট্রেনে হাওড়া স্টেশনে অনেকেই ওঠে, কিন্তু কে কোন স্টেশনে নামবে তুমি সহযাত্রী হিসেবে জানতে পারো না। এখন উনি যদি নেমে যেতে চাইছেন, তার জন্য বাহানা করছেন। যখন থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, 2009 নির্বাচনে তিনি কংগ্রেসের সঙ্গে লড়েছিলেন, উনি বিজেপির সঙ্গে লড়েছেন 99-এ। তাহলে যদি কখনোই লড়েননি প্রায়, সেটা আমাদের দোষ দিচ্ছেন কেন? 2021-এর বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড়ে জিতেছিল আইএসএফ। 2023-এ সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘির উপনির্বাচনে জিতেছিল কংগ্রেস। এই নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, 2011 থেকে যে সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের দিকে ছিল, তাকে কিছুটা হলেও মুখ ফিরিয়েছে। এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গেছে ইঙ্গিতপূর্ণ মন্তব্য। প্রথমেই চলে এলো বাংলায়, অর্থাৎ হিন্দুরা দিচ্ছে সুরসুরি, হিন্দুদের দিচ্ছে সুরসুরি বিজেপি, আর কংগ্রেস সিপিএম দিচ্ছে সুরসুরি মুসলিমদের। ও করবে হিন্দু আর ও করবে মুসলিম, আর আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হয়েও আমরা সব বাদ। এটা হতে পারে না। শুনুন, এখনো হিম্মত করে বলি, লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি। কংগ্রেস সিপিএম নিরপেক্ষ দল, ধর্মনিরপেক্ষ দল। মানুষ জানে মমতা ব্যানার্জি বিজেপির মন্ত্রিসভার মন্ত্রিত্ব করেছেন কয়েকবার। কখনো ইন্ডিয়া জোটে সোনিয়া গান্ধীর পাশে বসেন, আবার যখন তার মনে হয় না ঠিক হচ্ছে না, দিল্লি বোধহয় চটে যাবে, দিল্লির মোদি সরকার, মোদি চটে যাবে, তখন ইনি আবোল তাবোল বেরিয়ে ফাঁক তালে বেরিয়ে যাওয়ার ধান্দা করেন। মুখ্যমন্ত্রী কংগ্রেস সিপিএম এর সঙ্গে পশ্চিমবঙ্গে একটা যুদ্ধ খেলা করেন, আর দিল্লিতে গিয়ে একযোগে নৈশভোজ ছাড়েন। আবার কংগ্রেসের সাহায্য নিয়ে এই দুর্নীতির তদন্ত বন্ধ করবার জন্য কংগ্রেসেরই নামি দামি উকিল নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে যান। কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার দাবিতে শুক্রবার থেকে রেড রোডে ধর্ণা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মন জয় করবেন, গরিব লোকের টাকা লুট করে। কোথায় গেল 100 দিনের টাকা? যারা কাজ করেছে 21 লক্ষ শ্রমিক, তাদের কেন দেওয়া হয়নি 2 বছর ধরে? তাদের কাজ করবার পরে টাকা, এর জন্য জেলে যাওয়া উচিত। এসব ড্রামাবাজি করে কোনো লাভ হবে না, আর এসব ড্রামাবাজি করে ভোটের জন্য করছে। কারণ কোচবিহার থেকে রানাঘাট পর্যন্ত, ভাত জংলা পর্যন্ত হেঁটে দেখেছেন বাজার খুব খারাপ। হিসেব দেয়নি রাজ্য সরকার, কিন্তু কোথায় কেন্দ্রীয় সরকার তার কোনো ব্যবস্থা নেয়নি কেন? রাজ্য সরকার পাওনা কি শ্বেতপত্র প্রকাশ করছে না, দিল্লি সরকার হিসেব দিচ্ছে না কোথায়, তদন্তের রিপোর্ট প্রকাশ করছে না। কার্যত একটা লোক দেখানো খেলা এবং লড়াইয়ের মধ্যে চলছে।
লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করে যখন আন্দোলন জোরদার করতে তৎপর তৃণমূল, তখন পাল্টা তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শান দিতে ক্যাগের রিপোর্টকে অস্ত্র করছে বিজেপি। এরই মধ্যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সংক্ষেপে ক্যাগ রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী। চিঠিতে অভিযোগ করা হয়েছে সঠিক সময় ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও তা মেলেনি বলে রিপোর্টে উল্লেখ করেছে সিএজি। ক্যাগ বলেছে কি যেন বেনিয়ম টেনিয়ম করেছেন, টাকা খরচ করেননি। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে। বলছে 2003 সাল থেকে। আর 2003 সালে থোড়াই আমরা ছিলাম? প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে, টোটাল মিথ্যে কথা। আর ওরা যে 2 লক্ষ কোটি টাকার কথা বলছে, कैग रिपोर्ट देख लीजिए, क्या देख लीजिए, पूरा झूठा बताया। कैग को कोई इंफॉर्मेशन ही नहीं था क्या लिखना है क्या लिखना नहीं है। এই যে সিএজি যে প্রশ্নগুলো তুলেছে সেই প্রশ্নের উত্তর চাই বাংলার মানুষ চাই। তো সিএজি তো একটি নিরপেক্ষ সংস্থা এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কেন্দ্র সরকারের অডিট করে, রাজ্য সরকারের অডিট করে, কেন্দ্রের যে ফান্ড যায় তার অডিট করে। সে যে প্রশ্নগুলো তুলেছে তো সাংবিধানিক বিষয়ের সংস্থা, সে তার তোলা প্রশ্ন, তার উত্তর দিতে হবে। তো 100 দিনের টাকা আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে শুক্রবার থেকে 48 ঘন্টা রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ধর্ণা অবস্থান করছেন তৃণমূল নেত্রী। এদিন দুপুর 1:15 আম্বেদকরের মূর্তিতে প্রণাম জানিয়ে ধর্ণা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা অবস্থানে হাজির তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, নেতারা সবাই পরেছিলেন কালো পোশাক। তৃণমূল নেত্রী পরেন কালো পাড়ের শাড়ি। মঞ্চের উপর বিশাল ব্যানার, সেখানে লেখা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা মানছি না, মানব না। মাননীয় মুখ্যমন্ত্রী পরীক্ষা চলাকালীন এই ধর্ণা শুরু করলেন। আমরা পরীক্ষার মধ্যে কোনো ধরনের আউটডোর পলিটিক্যাল অ্যাক্টিভিটি আমরা বন্ধ রেখেছি, বিজেপি বন্ধ রেখেছে। তো মুখ্যমন্ত্রী যখন শুরু করলেন তো স্বাভাবিকভাবে আমাদেরকেও তাহলে আর বাধা রইল না, অ্যাটলিস্ট আমাদের কাছে কেউ প্রশ্ন তুলতে পারবে না যে বিজেপি কেন করলো। তো আমরা ইমিডিয়েটলি আমি এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আলোচনা করে আমরা পাল্টা ধর্ণার ব্যবস্থা করছি। হিসেব না পেলে তদন্ত কমিটির রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না কেন? তার পরিবর্তে তৃণমূলের ধর্ণা, বিজেপিও ধর্ণা। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা অবস্থানে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সংসদের অধিবেশন উপলক্ষে দিল্লিতে রয়েছেন তিনি। আগামী সোমবার অর্থাৎ 5 তারিখ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রীও। মঙ্গলবার এক দেশ এক ভোট সংক্রান্ত মিটিংয়ে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে একদিনের জন্য দিল্লি যেতে হবে, রাজনীতির জন্য নয়। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ব্যাপারে ওরা নাকি একটা এক্সপার্টস কমিটি করেছে। তারা আমাকে আমার ওপিনিয়ন জানাতে ডেকেছেন। তাই আমি 5 তারিখে সন্ধ্যায় যাব, 6 তারিখে বেলা 2টোয় মিটিং করব, করে আমি সন্ধ্যায় ফিরে চলে আসব, কারণ 8 তারিখে আমার বাজেট আছে। তাহলে আগে নাগপুর, তারপরে প্রধানমন্ত্রী দপ্তর, তারপরে গ্রাম উন্নয়ন দপ্তর জানিয়েছে টাকা দেবো, আর মমতা এখন রাজ্যের মানুষকে দেখাচ্ছেন যে দেখো আমি গিয়ে লড়ে নিয়ে আসবো। প্রত্যেকটা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার এরকম করেছে, কারণ তৃণমূলের হাতে টাকা না এলে, কাটমানি না হলে তার যে বাহিনী তাকে তারা নামাতে পারে না। এবং যেভাবে বিজেপি তৃণমূল বিরোধী শক্তি পশ্চিমবঙ্গে দানা বাঁধছে, সেখানে দাঁড়িয়ে এছাড়া আরএসএসের অন্য কোনো উপায় নেই, তার দুর্গার হাতে কিছু অস্ত্র তুলে দিতে হবে। এদিকে তৃণমূল নেত্রীর ধর্ণা অবস্থানের মধ্যেই জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 1000 কোটি টাকা দিল কেন্দ্র। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পে অর্ধেক পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে। ভাইপো ধর্নায় বসেছিল না, উনি ধর্নায় বসেছেন। একদিন দুদিন উনি ধর্নায় বসবেন, টাকা পয়সা কিছু ইতিমধ্যে পাবেন, যেটা ভোটের কাজে লাগবে। 6 তারিখ উনি দিল্লি যাবেন ভেতরে ভেতরে ম্যানেজমেন্ট করার জন্য, যাতে একটু সেটিং করে টাকা পয়সার ব্যবস্থা বাড়তি করা যায়। মানুষের জন্য না, ভোটের জন্য যে টাকাগুলো তৃণমূল কাজে লাগাতে চাইবে। তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাতের পরই রাজ্যপাল সিবি আনন্দ বোস জানিয়েছিলেন রাজ্যের বকেয়া টাকা মিটিয়ে দেবে কেন্দ্র। I will certainly try my best to see that Bengal gets its due. I don't find any hesitation from the part of Government of India
in releasing the funds. We are trying to sort it out. গতকালও দিল্লিতে অমিতজি এবং ধনকরজির সঙ্গে দেখা করার পরে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছেন। তা কখন প্রেম প্রীতি ভালোবাসার উদয় হয়, কখন ঝগড়া হয়, তা আমি বলতে পারবো না। রাজ্যপাল বলছে শাহজাহান ধরা পড়বে, অমিত শাহের সঙ্গে দেখা করার পর রাজ্যপাল বলছেন শাহজাহান ধরা পড়বে। এই রাজ্যপাল অনেকদিন ধরে অনেক কথা বলেন, ওর কথাকে কেউ গুরুত্ব দেয় না। ওরা তো দেয় না। ওয়ার রুম খুলেছিলেন, 72,000 কমপ্লেন পাঠিয়ে দিয়েছিলেন, একটা কমপ্লেনেরও কিছু হয়নি। আমরা মহামান্য রাজ্যপালকে বলেছি আপনার হাতে প্রচুর ক্ষমতা আছে, আপনি আবার পাওয়ার এক্সিকিউট। তাহলে মমতার ওকালতি করছেন গভর্নর, আর গভর্নরের কাছে যিনি বারবার ছুটে যেতেন তিনি হচ্ছেন উনি, যিনি রাহুল গান্ধী গালাগাল দিয়েছেন। সেই গভর্নরের উপর ভরসা, রাজভবনের উপর ভরসা করে গোটা দেশে বিজেপি রাজনীতি করে। 100 দিনের কাজ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা। গত বছরের 29শে মার্চ এই একই দাবিতে রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্ণা অবস্থানে বসেন মুখ্যমন্ত্রী। 30শে মার্চ সন্ধে পর্যন্ত চলে অবস্থান। এরপর পুজোর মুখে দফায় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। প্রথমে রাজঘাটে তৃণমূলের ধর্ণা অবস্থান, রীতিমতো বল প্রয়োগ করে তৃণমূল সাংসদদের সেখান থেকে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। এরপর গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দল। কৃষি ভবনে তৃণমূল নেতাদের অবস্থান এবং সেখান থেকে তাদের টেনে হিঁচড়ে বের করে দেওয়া নিয়ে তুলকালাম কাণ্ড বাধে। এরপর কলকাতায় রাজভবনের সামনে টানা 5 দিন ধর্নায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি ধর্না প্রত্যাহার করতে চাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। এরই মধ্যে নভেম্বরের শেষে বিধানসভার বাইরে আম্বেদকরের মূর্তির নিচে 3 দিনব্যাপী ধর্না কর্মসূচি পালন করে তৃণমূল। 20শে ডিসেম্বর বকেয়া কেন্দ্রীয় বরাদ্দের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরও জট কাটেনি। এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের আগে ফের একবার ধর্ণা অবস্থানে বসলেন তৃণমূল নেত্রী। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী। এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ওই জায়গাতেই দীর্ঘদিন ধরে চলছে চাকরি প্রার্থী ও বকেয়া ডিএ নিয়ে আন্দোলনকারী সরকারি কর্মচারী সংগঠনের অবস্থান আন্দোলন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা অবস্থানের জন্য অন্য সব আন্দোলনকারীদের সরে যেতে বলল পুলিশ, আর তা ঘিরেই তুমুল চাপানুতো। নিরাপত্তার কারণ দেখিয়ে শুক্রবার 526 দিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের অবস্থান থেকে তুলে দেয় পুলিশ। জোর করে তোলা হয় প্রিজন ভ্যানে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে অনুরোধ, মুখ্যমন্ত্রী আপনি মঞ্চ থেকে আমাদের জন্য একটা সদর্থক বার্তা দিন। উনি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছেন, অথচ ওনার দপ্তরের আমরা বঞ্চিত। অন্যদিকে মুখ্যমন্ত্রী যেখানে ধর্নায় বসেছেন তার উল্টো দিকে অবস্থানে বসতে চেয়ে সেনাবাহিনীকে চিঠি দিল ডিএ আন্দোলনকারীরা। যেহেতু আপনি অভিযোগ করেন যে আমরা নাকি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কথা বলি না, চলুন একসাথে বসে পড়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কথা বলা যাক, এবং আপনার দ্বারা আমরা যে বঞ্চিত সেই বঞ্চনা নিয়েও কথা হোক। এবং আমরা এমন প্রস্তাবও দিয়েছিলাম যে আপনি শহীদ মিনারে আসুন, এই মঞ্চেই খোলা আছে, আপনাকে স্বাগত জানাচ্ছি, দরকার হলে অনশনে বসুন, আমরা দেখভাল করতে রাজি আছি। পুলিশকেও আমরা আবেদন জানিয়েছিলাম যে ওনার মঞ্চের পাশে আমরা বসতে চাই, এবং ওনাকেও সেটা জানিয়েছিলাম। সরকারি কর্মচারীদেরও ডিএ দেওয়া হয় প্রতি বছর 4% করে। 15th কমিশন পে কমিশন তৈরি করেছে আলাদা করে, সেই টাকা পায়। প্লাস জেনে রাখুন, বাংলা একমাত্র রাজ্য সারা জীবনভর স্বাস্থ্য স্কিমে সরকারি কর্মচারীরা বিনা পয়সায় ট্রিটমেন্ট পায়, এবং একমাত্র রাজ্য ভারতবর্ষে যারা পেনশন পায় রিটায়ার্ড করার পরে, একমাত্র রাজ্য। সে ব্যাপারে বলে না। সরকার তাদের চাকরি চুরি করেছে, সরকার তাদের ন্যায্য অধিকার চুরি করেছে। মাসের পর মাস, বছরের পর বছর রোদ জল ঠান্ডা সব উপেক্ষা করে নিজেদের দাবিতে ওদের বসে থাকতে হচ্ছে। মমতা ব্যানার্জি বসবেন ধর্নায়, অতএব ওদের তুলে দিতে হবে। পুলিশ সক্রিয়, পুলিশ শাসকের দালালি করার জন্য
এতদিন ধরে যে আন্দোলনটা চলছে, মুখ্যমন্ত্রী বসবেন বলে ওদের ধর্ণামঞ্চ সরে যাবে কেন? বরং ওরা যেখানে বসেছে মুখ্যমন্ত্রী অন্য জায়গায় বসুন, দূরে গিয়ে বসুন। আমার তো মনে হয় ওর দিকে কে তাকাবে আমি জানি না, এই চোর মমতার দিকে। তার সিকিউরিটির জন্য সবকে তুলে দিতে হচ্ছে। এগুলো এই ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। কালকেই জল জীবন মিশনের টাকা পেয়েছেন, এসব ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। আর 100 দিনের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্চ ক্লিয়ার বলে দিয়েছে যে কে চোর আর কে জেনুইন। বকেয়া বঞ্চনার অভিযোগে শুক্রবার থেকে রেড রোডে 48 ঘন্টা ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। সেখানেই গান্ধী মূর্তি, মাতঙ্গিনী মূর্তির নিচে দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে আন্দোলন করে চলেছেন এসএসসি, এসএলএসটি, প্রাইমারি, রাজ্য সরকারি গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। বকেয়া ডি এর দাবিতেও ওই একই জায়গায় অবস্থান আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে বৃহস্পতিবার সমস্ত আন্দোলনকারীদেরই সরে যেতে নির্দেশ দেয় পুলিশ। এই অবস্থায় মুখ্যমন্ত্রী যেখানে ধর্নায় বসেছেন তার উল্টো দিকে অবস্থান বিক্ষোভে বসার দাবি জানায় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বসার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানায় ডি আন্দোলনকারীরা। পুলিশ অনুমতি না দেওয়ায় সেনাবাহিনীর দ্বারস্থ হয় তাঁরা। আমাদের এখন প্রতিনিধি আর্মির কাছে গেছে অনুমতি চাইতে। আর্মি অনুমতি দিলে আমরা বসবো, সেখানে পুলিশ প্রশাসনের বাধা হয়ে দাঁড়াবে না। এদিকে শুক্রবার সকালে নিজেদের ধর্ণা মঞ্চে এসে পৌঁছন গ্রুপ ডি চাকরি প্রার্থীরাও। অবস্থানের প্রস্তুতি শুরু করতেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই মুহূর্তে কিন্তু তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা যারা এখানে উপস্থিত হয়েছিলেন 11:15 নাগাদ যারা এখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকে নিয়ে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আমরা তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে তাদেরকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে, লালবাজার লকআপে তাদের নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এইখানে ধর্নামঞ্চে যারা রয়েছে সারা রাজ্যব্যাপী, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া, সমস্ত জায়গার প্রার্থীরা রয়েছে। তারা অলরেডি কালকে দুপুরের দিকেই বেরিয়ে যায়, কারণ তাদের আসতে অনেক যথেষ্ট সময় লাগে। অতএব আমরা চাইছি, আমরা এখানে কোনো অস্ত্র নিয়ে কোনো আন্দোলন করছি না, আমরা হাইকোর্টের পারমিশন নিয়ে আন্দোলন করছি, ঠিক আছে? এবং আমরা একমাত্র শুধুমাত্র মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আন্দোলনটা করছি। তারা বিজেপি, কংগ্রেস, সিপিএমের দালালি করছেন, বিরোধীদের দোকান খুলে বসে থাকছেন। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, এক কিস্তি ডিও বাড়িয়েছেন। রাজ্যের বিপুল বকেয়া কেন্দ্রের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা আদায় করার কথা এই ডিএ আন্দোলনকারীদের মুখ থেকে শোনা যায় না। এদের যত রাজ্যের কথা হচ্ছে রাজ্যের বিরুদ্ধে, আর দিল্লি গেলে এরা হিন্দু মহাসভার আতিথেয়তায় থাকে। তো ফলে বোঝাই যায় বিরোধীদের দোকান খুলে রাখার জন্য এরা এই সব কাজ করছে। আর এরা হচ্ছে সেই স্রোত 34 বছরে যাদের জন্য সাধারণ মানুষের হয়রানি। সরকারি অফিসে গেলে চেয়ার টেবিলে লোক থাকতো না, মিটিং মিছিল করে সময় নষ্ট, নেতা সেজে ঘুরে বেড়ানো, ওয়ার্ক কালচারের 12টা বাজিয়ে দেয়া, গোটা বাংলার যে ওয়ার্ক কালচারের বদনাম, সেগুলো হচ্ছে যাদের জন্য, তাদের উত্তরসূরিরা আজকে এই বিশৃঙ্খলাটা তৈরি করছে। একদিকে যখন চাকরি থেকে বকেয়া ডিএ নিয়ে সরগরম রাজনৈতিক মহল, তখন সামনেই লোকসভা ভোট, তাই চড়ছে পারদ। আমাদের মন্ডল প্রেসিডেন্ট, কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট, ইভেন বিজেপির যে ইউনিট আছে শক্তি কেন্দ্র, এটা মানে হিমশৈলের একটা চূড়া মাত্র। এই ডায়মন্ড হারবার তো মডেল, গোটা রাজ্যের 42টা লোকসভাতেই কম বেশি এই চুরি করার কাজটা হয়েছে। ইভিএম মেশিনও কারচুপি করে। বুথে আপনি এজেন্ট দেবেন, তাকে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে তুমি কিন্তু ভোটের দিন বুথে কাউন্টিংয়ের দিন পালিয়ে যাবে। আমি নন্দীগ্রামে এসব কেস শুনেছি 2-1টা, আমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে। লোডশেডিং করে দেয়, নানা রকম কীর্তি কেলেঙ্কারি করে, তাই নজর কিন্তু সব জায়গায় রাখতে হবে। লোকসভা ভোটের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। এই পরিস্থিতিতে ভোটার তালিকা থেকে বিজেপির নেতাকর্মীদের নাম বাদের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে ফের একবার ইভিএম কারচুপির অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটার তালিকা থেকে বিজেপির নেতাকর্মীদের নাম বাদ দেওয়ার অভিযোগে
শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জানালো বিজেপির প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। ভোটার তালিকা থেকে বিজেপির নেতাকর্মীদের নাম বাদ দেওয়ার পেছনে এসডিও বিডিওদের একাংশ জড়িত বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। কেউ 30 বছরের ভোটার, কেউ 25 বছরের ভোটার, কেউ মিনিমাম 20 বছরের ভোটার, তাদের এপিক কার্ড, আধার কার্ড এবং ভোটার তালিকা থেকে কিভাবে নাম বাদ দেওয়া হয়েছে সেটা সাথে নিয়েই তারা এসেছিলাম। অধিকাংশ ভিডিও এই নোংরামি কাজের সঙ্গে যুক্ত। ইলেকশন কমিশন ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে পরপর দুটো অ্যাডভাইসারি পাঠিয়েছে। অ্যাডভাইসারিকে সব সময় সব স্টেট গভর্নমেন্ট ওবে করে চলে। ইলেকশন কমিশনের অ্যাডভাইসারি মিন্স ইটস এ অর্ডার, কিন্তু এই স্টেটে অ্যাডভাইসারিকে মানা হয় না। আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত, সেই জন্যই আমার নামটা বাদ গেছে। ইচ্ছে করেই করেছে যাতে আমরা এই ভোট আসছে, লোকসভা ভোট আসছে, সেখানে যাতে আমরা অংশগ্রহণ করতে না পারি। এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, বিজেপির অভিযোগের ভিত্তিতে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভাষার কুৎসা চলছে, মানে আমরা লজ্জিত হয়ে যাই কখনো কখনো। ভাষা শুনলে সবচেয়ে বড় ডাকাত সর্দার, কারো কারো 50টা পেট্রোল পাম্প, 60টা ফ্ল্যাট, কত টেকার, কত ট্রলার, কত বাস, কত মাছ, কত জমি, কত পেট্রোল পাম্পের এজেন্সি, কত গ্যাস এজেন্সি, কত হোটেল এজেন্সি। চোরের মা, তার নাকি বড় গলা, বড় বড় কথা বলে বেড়াচ্ছে। বিজেপি বলছে এটাই বলে বেড়াও, এটাই তোমাদের পারসেপশন। আমরা বলি এসব বলে হয় না। মাছ, হোটেল, বাস, পেট্রোল পাম্প একটাও আপনার বা আপনার পরিবার আমাদের দেয়নি। আপনার ক্ষমতা থাকলে আপনি 4 বছর আমার পিছনে লেগে আছেন, কিচ্ছু করতে পারেননি, কিচ্ছু করতে পারেননি। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনার যদি ক্ষমতা থাকে কিছু করে দেখান। এদিন বিজেপির তরফে রাজ্যের সিইওকে লেখা চিঠিতে এও দাবি করা হয়েছে যে তাদের নজরে এসেছে যে রাজ্যের সিইও দপ্তরে কর্মরত অনেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত। এটা বিধি বহির্ভূত এবং কমিশনের কাজের পক্ষে অনুপযুক্ত, কারণ তারা কমিশনের নেওয়া সিদ্ধান্ত প্রভাবিত করতে পারেন, পাশাপাশি রাজনৈতিক দলের চোখ কান হিসেবে কাজ করতে পারেন। ভোটার তালিকার সংশোধনের প্রত্যেকটা প্রসেস আছে এবং সেগুলো প্রকাশ্যে নোটিশ দেয়া থাকে। সব রাজনৈতিক দল তারা এই শিডিউলটা জানেন, এত তারিখ পর্যন্ত নাম তোলা, এত তারিখ পর্যন্ত তার কারেকশনের সুবিধে, এত নম্বর ফর্ম। যে দলের সংগঠন আছে, যে দলের বুথকর্মীরা সক্রিয়, তো তারা সচেতনভাবে সেগুলো করেন। তো শুভেন্দুদের কি দলটল বলে কিছু নেই? দল চাইলে তিনিও লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন বলে জানিয়েছেন আইএসএফ এর একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকী। রাজনৈতিক মতাদর্শে বিপরীতমুখী হলেও প্রায়ই তাঁর প্রশংসা শোনা গেছে শুভেন্দু অধিকারীর মুখে। এবার ডায়মন্ড হারবারেই ভোটার তালিকা থেকে বিজেপির নেতাকর্মীদের নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়েও সরব হলেন নৌশাদ। যদিও স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবি তুলে তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ করেছে সিপিএম। বিজেপির কর্মীটা বড় কথা নয়, একজন ভোটারের ভোটদান থেকে বিরত রাখছে, সেটা হচ্ছে সব থেকে বড় অন্যায়। এটা ইসিআই নিশ্চিতভাবে দেখছেন, তারা এটাকে সমস্যাটাকে সমাধান করবে। কারণ সংবিধান যেখানে আমাকে রাইট দিয়েছে ভোটদানে, সেখানে এরা করচুপি করে যদি কারো ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা করে, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদেরও কয়েকজনের এই ধরনের অভিযোগ এসছে, সেটা দেখা হচ্ছে, সত্যতা প্রমাণিত হলে আমরা ইসিআই দ্বারস্থ হব। শুধু ডায়মন্ড হারবার কেন, গোটা দেশে আমরা চাই নির্ভেজাল, নির্ভুল ভোটার লিস্ট। এই মমতা ব্যানার্জি এনডিএর সময় আদবানি শেখানো বুলিতে বলেছিলেন বাংলাদেশিদের নামের তালিকা আছে ভোটার লিস্টে, এবং ভোটার লিস্ট নিয়ে গিয়ে তিনি তৎকালীন ডেপুটি স্পিকার শ্রী আটওয়াল তার মুখের উপর ছুঁড়ে ফেলেছিলেন। আর তখন আজকে যে বলছে ভোটার লিস্টে ভুল আছে, সে তখন মমতা সার্কেল ছিল। তাহলে ভোটার লিস্টে কারচুপি থেকে শুরু করে ইভিএমে কারচুপি, গণনায় কারচুপি, ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়া, মমতা এবং শুভেন্দু উভয় সমান দোষে দোষী।
2017 গোড়ায় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে নিযুক্ত হয়েছিলেন আরিজ আফতাব। 6 বছরের ওপর ওই পদেই রয়েছেন তিনি। এদিন তারও বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা। এই অফিসে আরিজ আফতাব সাহেব 6 বছর আছেন, তিনি থাকবেন কি থাকবেন না ইসি উইল ডিসাইড। আমাদের কিছু থাকলে আমরা ইসিকে জানাবো। 20 সালের নভেম্বর ডিসেম্বরে যখন শুভেন্দু দলবদল করলো, তখন থেকে মাঝে মাঝে শুভেন্দুর এরকম আর্তনাদ কিছু শুনতে পাই, এটা করতে দেবো না, ওটা হবে না, অমুক হবে না, তমুক হবে না, এবার দেখুন এই হবে। তো কোথায় কি, বিজেপিটাই তো ক্রমশ গোষ্ঠীবাজি লুপ্তপ্রায় শ্রেণীতে পরিণত হচ্ছে। সব বড় বড় কথার কি জাস্টিফিকেশন আছে? ওদের ইচ্ছা মতো ওরা কেন্দ্রের ইলেকশন কমিশন ওদের কথায় চালে, এর থেকে তো বোঝা যাচ্ছে। তো ওরা ওদের মতো সাজিয়ে নেবে। মাস কয়েক আগে ব্যাপক সন্ত্রাস খুনোখুনির মধ্যে শেষ হয়েছিল পঞ্চায়েত ভোট। সেই সময় বিরোধীদের লাগাতার সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। এবার লোকসভা ভোটের মুখে বিজেপির নিশানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।